আচ্ছা, চতুর্থ পরিচ্ছেদ। নন্দীগ্রাম কখন ছাড়াইয়া গেল তারাপদ তাহার খোঁজ লইল না। অত্যন্ত মৃদুমন্দ গতিতে বৃহৎ নৌকাখানা কখনো পাল তুলিয়া কখনো ঘুঁটা নিয়া নানা নদীর শাখা প্রশাখার ভিতর দিয়া চলিতে লাগিল। নৌকারোহীদের দিনগুলিও এই সকল নদী উপনদীর মতো শান্তিময় সৌন্দর্যময় বৈচিত্র্যের মধ্য দিয়া সহজে সৌম্য গমনে মৃদুমিষ্ট কলস্বরে প্রবাহিত হইতে লাগিল। কাহারও কোনরূপ তাড়া ছিল না। মধ্যাহ্নে স্নানাহারে অনেকক্ষণ বিলম্ব হইত। এদিকে সন্ধ্যা হইতে না হইতে একটা বড় দেখিয়া গ্রামের ধারে ঘাটের কাছে ঝিল্লি মন্ত্রিত খচিত বনের পাশে নৌকা বাঁধিত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নৌকা চলতেই থাকে মৃদু মন্দ গতিতে চলতেই থাকে, কিন্তু মাঝে মাঝে স্টপ হয়। কখন? মধ্যাহ্ন মানে দুপুরবেলা যখন রান্নার কাজ করা হয় বা খাওয়া দাওয়া করা হয়, ঠিক সে সময় নৌকা থামানো হয়। বা সন্ধ্যাবেলায় গ্রামের ধারে ঘাটের কাছে গঞ্জের পাশে কোনো একটা ঘাটে নৌকা মাঝিরা বেঁধে ফেলত, মানে নৌকা থামাতো। আচ্ছা, এভাবে দিন 10 কেটে গেল। নন্দীগ্রাম পার হয়ে নৌকা কখন চলে গেল কেউ সেটা খেয়াল করলো না, এমনকি তারাপদর নিজেরও খেয়াল ছিল না। নৌকা নদী উপনদী ছোট নদী সব পার করে নন্দীগ্রাম ক্রস করে নৌকা কাঠালিয়ায় পৌঁছালো 10 দিন পরে। আচ্ছা, এখানে বলেছেন এমনি করিয়া দিন 10 নৌকা কাঠালিয়ায় পৌঁছিল। জমিদারের আগমনে বাড়ি হইতে পালকি এবং চাটু ঘোড়ার সমাগম হইল। বাঁশের লাঠি হস্তে পাইক বরবন্দাজের দল, ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজে গ্রামের উৎকণ্ঠিত কাক সমাজকে যৎপরণস্তি মুখ তুলিল। এই সমস্ত সমারোহে কাল বিলম্ব হইতেছে। ইতিমধ্যে তারাপদর নৌকা হইতে দ্রুত নামিয়া একবার সমস্ত গ্রাম পর্যটন করিয়া লইল। মানে কি? গ্রামটা একটু ঘুরে দেখল। কাহাকেও দাদা, কাহাকেও খুড়া, কাহাকেও দিদি, কাহাকেও মাসি বলিয়া 2-3 ঘন্টার মধ্যে সমস্ত গ্রামের সহিত সৌহার্দ্য বন্ধন স্থাপিত করিয়া লইল। কোথাও তাহার প্রকৃত কোনো বন্ধন ছিল না বলিয়াই এই বালক আশ্চর্য সত্তর মানে খুব তাড়াতাড়ি অবাক করার মতো খুব দ্রুত ও সহজে সকলেরই সহিত পরিচয় করিয়া লইতে পারিত। তারাপদ দেখিতে দেখিতে অল্প দিনের মধ্যে গ্রামের সমস্ত হৃদয় হরণ করিয়া লইল। প্রথমত মতিলাল বাবু এবং অন্নপূর্ণা দেবীর হৃদয় হরণ করে ফেলেছিল তারাপদ, এবং নৌকায় যারা ছিল তাদের সবার মন জয় করেছিল। এখন কাঠালিয়া পৌঁছাতে জমিদার বাবুকে সম্বর্ধনা দেওয়ার জন্য যখন তার পাইক বরকন্দাজরা মানে একটা বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছিল, এতে সময় ক্ষেপণ হচ্ছিল, কিছুটা সময় লাগছিল। ঠিক ওই মুহূর্তে তারাপদ কি করলো? নৌকা থেকে নেমে পুরো গ্রামটা একটু ঘুরে দেখলো এবং প্রত্যেকের সাথে পরিচিত হওয়া শুরু করলো এবং প্রত্যেককে কিছু না কিছু সম্বোধন করেছিল। কাউকে দাদা, কাউকে দিদি, এভাবে কাউকে মাসি আসে। এবং এখানে বলেছে যে তারাপদ খুব সহজে মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারতো। কি কারোর সাথে সে পার্মানেন্টলি কোনো রিলেশনে ইনভলভড থাকতো না, মানে কানেক্টেড থাকতো না। যে এই কারণে সবার সাথে একটা কি বলবো, একটা স্ট্যান্ডার্ড সম্পর্ক বজায় রাখতো। হ্যাঁ, কারোর সাথে খুব গভীর সম্পর্কে যেত না, সবার সাথে একটা এমন সম্পর্কে থাকতো, সবার সাথে আমি ভালো আছি কিন্তু কারো বন্ধনে আমি আবদ্ধ নাই। ঠিক আছে, কেউ আমাকে কোনো স্নেহের বন্ধনে, ভালোবাসার বন্ধনে, কোনো বন্ধনে আমাকে বেঁধে রাখতে পারবে না। সবার সাথে একটা সম্পর্ক সে মেনটেন করতো। এ কারণে খুবই সহজে এবং খুব দ্রুত সম্পর্কে সে চলে যেতে পারত। তারাপদ দেখিতে দেখিতে অল্প দিনের মধ্যে গ্রামের সমস্ত হৃদয় হরণ করিয়া লইল। আচ্ছা, এরপরে আমরা দেখি এত সহজে হৃদয় হরণ করিবার কারণ। এখন রবীন্দ্রনাথ নিজেই এখানে একটা
প্রশ্ন করেছে যে এত সহজে তারাপদ কিভাবে এই সম্পর্ক মানে দ্রুত এই সবার মন জয় করতে পারে, এটার কারণ কি? আচ্ছা, এখানে কারণটা বলেছে, তারাপদ সকলেরই সঙ্গে তাহাদের নিজের মতো হইয়া স্বভাবত যোগ দিতে পারিত, সে কোন প্রকার বিশেষ সংস্কার দ্বারা বদ্ধ ছিল না, অথচ সকল অবস্থা সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা ছিল। বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাহাদের হইতে শ্রেষ্ঠ ও স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নহে, অথচ জ্যাঠাও নহে। রাখালের সঙ্গে সে রাখাল, অথচ ব্রাহ্মণ। সকল কাজে সে চিরকালের সহযোগী ন্যায় অভ্যস্তভাবে হস্তক্ষেপ করে। এটা কি বোঝা গেল? বোঝা যায় না? বুঝেছেন কিছু? আচ্ছা, এখানে বলেছে যে তারাপদ আসলে সহজে সবার মন কিভাবে জয় করতে পারে। মন জয় করতে পারে এভাবে যে সে যখন যার সঙ্গে মেশে তার মতো হয়ে যায়। যেমন যদি সে ছোট বাচ্চা বা বালকের সঙ্গে মেশে, তো ঠিক তাদের অবস্থানে গিয়ে তাদের মতো করে তাদের সাথে আচরণ করতে থাকে। তাই বলে একেবারে সে ছোট হয়ে যায় না, ছোটদের সাথে মেশে ঠিকই, কিন্তু তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যকে সে বজায় রাখে। আচ্ছা, তারপরে বৃদ্ধের সঙ্গে যখন মেশে তখন বৃদ্ধের থেকেও বৃদ্ধের মতো আচরণ করলেও সে কিন্তু এখানে বলেছে বৃদ্ধের কাছে সে বালক নহে, অথচ জ্যাঠাও নহে। মানে বৃদ্ধের সাথে সে একটা ছোট বালকের মতো আচরণ করে না, কিন্তু আবার বৃদ্ধের থেকে খুব বড় মুরব্বী টাইপ আচরণও করে না। মানে সে একটা স্ট্যান্ডার্ড মানে একটা সম্পর্কের একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে, যেটা বলা হয়েছে যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এই ব্যাপারটা তারাপদর এত সহজে আয়ত্ত করতে পারলো কি করে? কারণ তারাপদ ছোটবেলা থেকে বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে, বিভিন্ন পরিবেশের সাথে মিশে নিজেকে এরকম অ্যাডজাস্টেবল করতে পেরেছে। আচ্ছা, তারপর বলেছে রাখালের সঙ্গে সে যখন মিশে, তাই বলে কি সে রাখাল হয়ে গেল? তা কিন্তু না। সে যে ব্রাহ্মণ, তার জাতি যে অন্য, সে যে রাখাল থেকে একটু উন্নত শ্রেণীর, সেটাকেও বজায় রাখে, কিন্তু রাখালের সঙ্গে যখন বন্ধুত্ব করে ঠিক ওর মতো করে বন্ধুত্ব করে। আচ্ছা, এখানে কিছু রবীন্দ্রনাথ কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। আচ্ছা, আরেকটা কথা বলেছে যে তার মধ্যে একটা সহজ প্রবণতা ছিল। আমরা দেখতে পাই যে যখন আমরা আমাদের ভিতর অনেক ধরনের মানুষ আছে না, কেউ আছে যে আমরা খুব সহজে বন্ধুত্ব করতে পারি, এক্সট্রোভার্টেড যারা, আমরা কি সহজে সবার সাথে মিশতে পারি, কথা বলতে পারি, বা আমরা কোনো মানে হেজিটেশন ফিল করি না, তাই না? এরকম কেউ আছে যে অচেনা হলেও নতুন একটা স্টুডেন্ট আসলো, সাথে সাথে আমরা হাই হ্যালো করলাম। আবার এই একই ক্লাসে এমন স্টুডেন্টও থাকতে পারে যে নতুন একটা স্টুডেন্ট আসলে আমরা কথা বলবো না, ইন্ট্রোভার্টেড। এরকম আছে কেউ? আচ্ছা, যাই হোক, এটা দোষের কিছু না। কেউ থাকে যে খুব সহজেই কারোর সাথে মিশতে পারে না, খুব সহজে কারোর সাথে কথা বলতে পারে না, খুব সহজে কথা বলতে গেলে কেমন একটু ফিল হয়, হেজিটেশন ফিল করে, মানে হেজিটেট ফিল করে আর কি। তো এটা কোনো দোষের কিছু না, তার পরিবেশ পরিস্থিতিতে সে যেভাবে বেড়ে উঠেছে সেটার একটা প্রভাবে মানুষের চরিত্রে এরকম বৈশিষ্ট্য আসতেই পারে। আচ্ছা, তো আমরা তারাপদকে কি দেখতে পাচ্ছি? তারাপদ সবার সঙ্গে খুব সহজ প্রবণ ছিল, খুব সহজে মিশতে পারত। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন চলে গেলে আমাকে আপনারা বলবেন। এখানে বলেছে
ময়রার দোকানে নিচে দেখেন, ময়রার দোকানে গল্প করিতে করিতে ময়রা, এখানে প্রশ্ন ময়রা কি? ময়রা হচ্ছে যে মিষ্টি বানায়, মিষ্টির দোকানে যে মিষ্টি বানায় তাকে বলা হয় ময়রা। হ্যাঁ, তো ময়রার দোকানে মানে মিষ্টির দোকানে ময়রার সাথে গল্প করতে করতে যখন ময়রা বা মিষ্টির দোকানে যখন বলে যে দাদা ঠাকুর একটু বসো তো ভাই, আমি আসছি, মানে দোকানদার যখন বলে যে তুমি একটু বসো, আমি দোকানটা তোমার আয়ত্তে রেখে আমি একটু বাইরে যাচ্ছি, তারাপদ অম্লান বদনে দোকানে বসিয়া একখানা শালপাতা লইয়া সন্দেশের মাছি তাড়াইতে প্রবৃত্ত হয়। অম্লান বদনে মানে বদন মানে হচ্ছে মুখ, ঠিক আছে, আর অম্লান মানে হচ্ছে ম্লান না, মলিন না। মলিন মানে কি? মলিন হচ্ছে বিমর্ষ বা দুঃখী দুঃখী চেহারা। হ্যাঁ, তো ওটাকে বলা হয় ম্লান। ম্লান মানে মলিন, আর মলিনের বিপরীত হচ্ছে অম্লান মানে হাসি খুশি মুখে, ঠিক আছে, হাসি খুশি লিখে দিত, মানে খুব সন্তুষ্ট ভাবে সে কি করলো, একটা শাল পাতা নিয়ে, শাল গাছের বড় বড় পাতা, শাল পাতা দেখেছেন, শাল গাছ দেখেছেন? দেখে না? কে দেখেছেন শাল গাছ? একজন শালবনের কাছে থাকেন, গাজীপুর বাসা। শাল গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। দেখছি, হয়তো চিনি না মিস। আচ্ছা, তো তারাপদ কি করলো, তারাপদ একটা শালপাতা নিয়ে কি করলো, মিষ্টির উপরে যে মাছিগুলো ছিল মাছিগুলো তাড়াতে থাকলো বা তাড়ানোর চেষ্টা করলো। ভিয়ান করিতেও সে মজবুত। আচ্ছা, তো এখানে আমরা কি দেখলাম, পরে আসছি, ভিয়ান কি জিনিস পরে আসছে। তাহলে আমরা কি দেখলাম যে মিষ্টির দোকানে যখন তাকে শুধু বসে থাকতে বলেছে, সে কিন্তু শুধু বসে ছিল না, সে কি করলো, তাকে সাহায্য করছিল, এবং এটা একটা বড় সাহায্য, কারণ মিষ্টির উপর মাছি পড়লে কি হয়, খাবারটা নষ্ট হয়ে যায়, সেখানে সে মাছি তাড়াচ্ছিল। যখন দোকানে এসে দেখলো যে ছেলেটা শুধু বসেই থাকেনি, কিছু একটা করছিল, তখন কি নরমালি সেই ব্যক্তির প্রতি কি একটা সিম্প্যাথি চলে আসবে না, একটা রেসপেক্ট চলে আসবে না? এভাবে তারাপদ প্রত্যেকের মন জয় করত, ঠিক আছে। মানুষের মনে প্রবেশ করতে হলে কি করতে হয়? মনের মতো কিছু কাজ করতে হয়, সাহায্য করতে হয়, রেসপেক্ট করতে হয়, তারপরে হেল্প করতে হয়, তারপরে না মানুষ তাকে বিশ্বাস করবে বা তার প্রতি সহানুভূতিশীল হবে। আচ্ছা, এরপর আমরা আরো দেখি, এটা গেল একটা এক্সাম্পল, কি তারাপদ মানুষের মন কিভাবে জয় করত, তা কিন্তু এটা একটা এক্সাম্পল। ওকে, তারপরে আছে ভিয়ান করিতেও সে মজবুত, তাতের রহস্য তাহার কিছু কিছু জানা আছে, কুমারের চক্র চালানো তাহার সম্পূর্ণ অজ্ঞাত নহে। মানে এখানে বলেছে তারাপদ অনেক কিছু সম্বন্ধে জানে। ভিয়ান মানে কি? ভিয়ান বলতে বোঝায় যে ওই যে তাঁতি বা তাঁতের কাজ যারা করে, তাঁতের কাজ যারা করে, সুতার কাজ যারা করে, সেই সুতার কাজ যারা করে তাদেরকে বলা হয়, ওইটার একটা মানে সুতাকে প্রিপেয়ার করার কিছু সিস্টেম আছে, যারা এই কাজটা করে তাদেরকে বলা হয় ভিয়ানকারী বা ভিয়ানের কাজ করার ব্যক্তি। তো এখানে বলেছে ভিয়ান করিতেও সে মজবুত, মানে তাদের কাজেও তার কিছুটা দক্ষতা আছে, ঠিক আছে। আবার কুমারের চক্র চালনও তার সম্পূর্ণ অজ্ঞাত নয়। কুমারের চক্র চালন বলতে কি বোঝায়? মাটির কাজ যারা করে তারা একটা মাটির চাকা, মাটির একটা হ্যাঁ চাকার উপরে মাটির একটা গোলা, হ্যাঁ গোলাকে চাকার উপর রেখে যখন ঘুরায় তখন কি ওটা একটা শেপ তৈরি হয়, তাই না, একটা
শেপ তৈরি হয়, যেটা বানাবো সেটার একটা নির্দিষ্ট শেপ চলে আসে। তো সেই চক্র চালনটা কিন্তু শুধু চাকা ঘোরালেই হবে না, ওটার কিন্তু একটা সিস্টেম আছে। যে বস্তুটা বানাবো সেটাকে কিভাবে বানাতে হবে সেটার জন্য ওই চাকার কিছু সিস্টেম আছে। ফেসবুকে দেখি ধরে অটোমেটিক হয়ে যায়। অটোমেটিক হয়ে যায়, হ্যাঁ সেটা দেখি, কিন্তু ওটারও কিছু সিস্টেম আছে। ট্রাই করে বুঝতে হবে। এখন তো আমরা মোটর লাগে, মোটর লাগে যে চাকাটা বন্ধ করে গেলে মানে হ্যান্ড ব্রেক। এটা তো আর এখন লেখা নাই, এটা তো আর এখন লেখা ছিল 1800 শতকে। তখনকার দিনে এখানে বলেছে কুমারের চক্র চালনা তাহার সম্পূর্ণ অজ্ঞাত নহে, মানে মাটির কাজও সে মোটামুটি জানে। ঠিক আছে, এগুলো আমরা সবই পেলাম কি তারাপদ মানুষের মন কিভাবে জয় করে তার কিছুটা নমুনা। এবার আসি, তারাপদ সমস্ত গ্রামটি আয়ত্ত করিয়া লইল, কেবল গ্রামবাসিনী একটি বালিকার ঈর্ষা সে এখনো জয় করিতে পারিল না। এই বালিকাটি তারাপদর সুদূরে নির্বাসন তীব্রভাবে কামনা করিতেছে। জানিয়া বোধ করি তারাপদ এই গ্রামে এতদিন আবদ্ধ হইয়া রহিল। আচ্ছা, সবার মন জয় করলো, সবাই তারাপদকে ভালোবাসে, স্নেহ করে, পছন্দ করে, শুধুমাত্র গ্রামবাসিনী একটি বালিকাকে চারুশশীর মন সে জয় করতে পারলো না। আচ্ছা, চারুশশীর মন জয় করতে পারলো না, এটা তারাপদর ধারণা। আসলে চারুশশীর মন সে জয় করেছে, চারুশশী আসলে স্বীকার করছে না। আচ্ছা, ওর সাথে না ম্যাডাম ইয়াতে আসছিল, মুখে আসছিল তো ওয়ান সাইডেড না। আচ্ছা, এই বালিকাটি তারাপদর সুদূরে নির্বাসন তীব্রভাবে কামনা করিতেছে, মানে কি? মানে ও চলে যায় এটা চায়, সুদূরে, শুধু চলে যায় না, সুদূরে অনেক দূরে, নির্বাসিত হোক, কোনোদিন আর ফিরে না আসে, এরকম একটা বনবাসে কামনা চলে যায়। করছিল। তো সে কিন্তু বালিকা অবস্থাতেও নারীদের অন্তর রহস্য ভেদ করা সুকঠিন, চারুশশী তাহার প্রমাণ দিল। আচ্ছা, রবীন্দ্রনাথের কাছে নারীর মন খুব জটিল। সত্যি কথা বলছেন। রবীন্দ্রনাথ তো প্রেমিক করি না। ওই বন্ধ। আচ্ছা, এরপর আমরা দেখি, আমরা ওই যে সোনামণি মানে 5 বছর বয়সী বিধবা, এর সম্বন্ধে আপনারা বারবার জানতে চেয়েছিলেন। হ্যাঁ, চারুশশীর সখী, সখী মানে কি? বান্ধবী। এখানে সখী দিয়েছে, যেহেতু 18 শতকে লেখা, তো সে ছিল কি সোনামণি। 5 বছর বয়সী বিধবা, মানে বয়স ছিল 5 বছর। ঠিক আছে, বিধবা হয়েছে 5 বছর না, বয়স ছিল 5 বছর। 5 বছর বয়সে এখানে বলেছে বামুন ঠাকুরনের মেয়ে সোনামণি 5 বছর বয়সে বিধবা হয়। সেই চারুর সমবয়সী সখী, কিন্তু চারুর বয়স ছিল কত? 9 বছর। 4 বছরের ছোট হলেও চারুর একমাত্র বন্ধু। তাহার শরীর অসুস্থ থাকাতে গৃহ প্রত্যাগত সখীর সহিত সে কিছুদিন সাক্ষাৎ করিতে পারে নাই। মানে সোনামণি তো অসুস্থ ছিল বিধায় যখন চারুশশী বাড়ি ফিরে আসে সাথে সাথে দেখা করতে পারেনি। সুস্থ হইয়া যেদিন দেখা করিতে আসিল সেদিন প্রায় বিনা কারণেই দুই সখীর মধ্যে একটু মনোবিচ্ছেদ ঘটিবার উপক্রম হইল। সুস্থ হয়ে যেদিন দেখা করতে আসলো, কিন্তু খুবই ছোট একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্য হওয়ার উপক্রম হয়েছিল। এখন কারণটা কি আমরা তো বুঝতে পারছি। কারণ হচ্ছে তারাপদর কারণে এদের দুই সখীর মধ্যে কি হচ্ছিল? মনোমালিন্য হচ্ছিল। এখন আমরা দেখি কি নিয়ে। কারণ তো তারাপদ, কিন্তু বিষয়গুলো কি কি?
চারু অত্যন্ত ফাদিয়া গল্প আরম্ভ করিয়াছিল। মানে চারু শশী সোনামণিকে দেখে খুব আয়েশ করে তারাপদকে নিয়ে গল্প করার চেষ্টা করছিল, কারণ চারু শশী মনে করেছিল তারাপদ হচ্ছে সোনামণির কাছে একেবারে অচেনা। আমরা একটা ভিন্ন এলাকা থেকে একটা অচেনা খুব গুণবান দেখতে সুন্দর একজন ব্রাহ্মণ বালককে তুলে এনেছি এবং সে বিভিন্ন গুণে গুণান্বিত, সে অনেক কিছু করতে পারে। এসব নিয়ে সে কি চেয়েছিল, সোনামণির কাছে গল্প করবে। আচ্ছা, সেটা এখানে বলেছে রবীন্দ্রনাথ একটু কঠিন ভাষায় কথাগুলো বলেছে, আমি আমার মতো করে আপনাদের বুঝাবো। তারাপদ নামক তাহাদের নবার্জিত পরম পরম রতটি আহরণ কাহিনী সবিস্তারে বর্ণনা করিয়া সে তাহার সখীর কৌতূহল এবং বিস্ময় সপ্তমে চড়াইয়া দিবে। আচ্ছা, কিন্তু যখন সে শুনিল তারাপদ সোনামণির নিকট কিছু মাত্র অপরিচিত নহে, বামুন ঠাকুরনকে সে মাসি বলে এবং সোনামণি তাহাকে দাদা বলিয়া ডাকে, যখন শুনিল তারাপদ কেবল যে বাঁশিতে কীর্তনের সুর বাজাইয়া মাতা ও কন্যার মনোরঞ্জন করিয়াছে তাহা নহে। মানে আমি কিছুক্ষণ আগে বললাম যে সোনামণিকে তারাপদ সম্পর্কে খুব আকর্ষণীয় করে গল্প শোনাবে, কিন্তু সে কি জেনে গেল, সোনামণি আগেই তারাপদকে চেনে এবং তারাপদ সোনামণির মা এবং সোনামণিকে বাঁশিতে কীর্তনের সুর বাজিয়ে শুনিয়েছিল। শুধু সেটিই নয়, আরো অনেক কিছু করেছে। সেটা কি, এবং সোনামণির মাকে মাসি বলে ডাকে। এবং শুধু তাই নয়, উঁচু শাখা হতে, উচ্চ শাখা বলতে গাছের উঁচু ডাল হতে ফুল পেড়ে দিত। কাকে? সোনামণির মাকে, কারণ হিন্দু ধর্মে পূজা করার সময় ফুল ব্যবহৃত হয়। তারপরে কণ্টক শাখা হইতে ফুল পাড়িয়া দিয়েছে, উচ্চ শাখা হইতে ফল পেড়ে দিয়েছে, আর কণ্টক শাখা হইতে ফুল পেড়ে দিয়েছে। কণ্টক শাখা মানে কাটা পরিপূর্ণ ডাল, ঠিক আছে, গাছের ডাল। তো যে এই কাটা পরিপূর্ণ ডাল থেকে ফুল পেড়ে নেওয়া তো খুবই কষ্টদায়ক একটা ব্যাপার সোনামণি এবং তার মার জন্য। তো এই হেল্প গুলো কে করেছে? তারাপদ করেছে। তখন যখন এগুলো শুনলো যে তারাপদ কোনো মাত্র অপরিচিত নয় সোনামণি এবং তার মার কাছে, তখন চারুর অন্তঃকরণে যেন তপ্তশেল বিধিতে লাগিল। অন্তঃকরণ মানে হৃদয়ে, হৃৎপিণ্ডে। তপ্তশেল মানে লোহার শেল। লোহার দণ্ডকে যখন আমরা আগুনে পোড়াতে থাকি তখন ওটা অনেক গরম হয়ে লাল হয়ে যায়, সেই তপ্তশেল যেন চারুর হৃদয়ে বিদ্যে থাকলো। তাহলে কি পরিমাণ কষ্ট পেয়েছে চারু শশী। এবং রবীন্দ্রনাথ চারু শশীর এই কষ্টকে তুলনা করেছে তপ্তশেল বিধে যাওয়ার মতো। কোথায়? অন্তঃকরণে। আচ্ছা, চারু জানিত তারাপদ বিশেষ রূপে তাহাদেরই তারাপদ। চারু জানতো যে তারাপদকে আমরা পেয়েছি, তারাপদ শুধু আমাদেরই। তারাপদ সাধারণ মানুষের না, তারাপদ সাধারণ মানুষের কাছে সহজগম্য হবে না, সহজলভ্য হবে না। তারাপদ সম্বন্ধে জানতে হলে মানুষদেরকে আমাদের কাছে আসতে হবে, শুনতে হবে, জানতে হবে। কিন্তু এখানে আরো বলেছে তারাপদ বিশেষ রূপে তাহাদেরই তারাপদ, অত্যন্ত গোপনে সংরক্ষণীয়, ইতর সাধারণ। ইতর সাধারণ বলতে সব সাধারণের কথা বলা হয়েছে। তাহার একটু আটটু আভাস মাত্র পাইবে, অথচ কোনো মতে নাগাল পাইবে না। দূর হইতে তাহার রূপে গুণে মুগ্ধ হইবে। কার রূপে গুণে? তারাপদ। চারু শশীদের ধন্যবাদ দিতে থাকিবে। মানে দূর থেকে মানুষ শুনবে, দেখতে পাবে না, চারু শশীদেরকে ধন্যবাদ দিবে যে এই জমিদার বাবু কোত্থেকে না জানি এরকম একটা অমূল্য বস্তুকে নিয়ে এসেছে, আমরা দেখব। আচ্ছা,
এই আশ্চর্য দুর্লভ দৈব লব্ধ ব্রাহ্মণ বালকটি সোনামণির কাছে কেন সহজগম্য হইল? মানে এই দুর্লভ দেবদূতের মতো ব্রাহ্মণ বালকটি সাধারণ সোনামণির কাছে এত সহজে মানে সহজে যেতে পারলো, সহজে ওরা জানতে পারলো, এটা চারুশশীর কষ্ট লাগছিল। আমরা যদি এত যত্ন করিয়া না নিতাম, এত যত্ন করিয়া না রাখিতাম, তাহা হইলে সোনামণিরা তাহার দর্শন পাইতো কোথা হইতে? চারুশশীর কথা, আমরা যদি এত যত্ন করে তুলে না আনতাম, এত যত্ন করে আরো যত্ন করে না রাখতাম, তাহলে তারাপদকে কি তারা দেখতে পেত? তো এই ক্রেডিট তো শুধু আমাদেরই। সোনামণির দাদা শুনিয়া সর্বশরীর জ্বলিয়া যায়। সোনামণি যখন তারাপদকে দাদা ডেকেছে, এটা শুনে কি হলো? চারুশশীর সর্বশরীর জ্বলতে থাকলো। কিসে? ঈর্ষা। এগুলোতে আমরা কি বুঝতে পারছি? চারুশশীর বাচ্চা সুলভ, শুধু মেয়েকে দোষারোপ করলে হবে না, চারুশশীর বাচ্চা সুলভ আচরণ। ছোট শিশুদের মধ্যে ঈর্ষা খুব বেশি থাকে। আচ্ছা, যে তারাপদকে চারু মনে মনে বিদ্বেষরে জর্জর করিতে চেষ্টা করিয়াছে, তাহারই একাধিকার লইয়া এমন প্রবল উদ্বেগ কেন? বুঝিবে কাহার সাধ্য? যে এখানে আবার রবীন্দ্রনাথ একটা কোয়েশ্চেন করেছে যে যে চারুশশী যে তারাপদ এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারাপদকে বিদ্বেষ ভরে দেখে, জর্জর করিতে মানে তাকে সহ্য করতে পারে না। আবার তার এরকম তাকে একাধিকার বলতে নিজের মতো করে ভাবতে এত উদ্বিগ্ন কেন? সে যাকে সে দেখতে পারে না তাকে আবার এরকম তার প্রতি এত আকর্ষণ বোধ কেন করছে? তো এটাকেই বলেছে বুঝিবে কাহার সাধ্য। তার মানে চারুশশীর মনে যে দুই ধরনের প্রক্রিয়া চলছে, এটা আসলে